একের পর এক খুন হচ্ছে ছোট ছোট বাচ্চারা, কিছুতেই যেন থামছে না এই মৃত্যুর মিছিল। কে করছে বা কেন করছে তার কোনো ইয়াত্তা নেই। পুলিশ অনেক খোঁজাখুঁজির পরেও এর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। ঠিক সেই সময় একজন ফরেন্সিক অফিসার এমন কিছু রহস্য উদ্ঘাটন করে যা দেখলে তোমার হুঁশ পুরোই উড়ে যাবে। বলছিলাম 2020 সালে রিলিজ পাওয়া অসাধারণ সাইকো থ্রিলার মুভি ফরেন্সিকের কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা একটা বাচ্চাকে তার বাবার সাথে কসাইখানায় যেতে দেখি। কসাইরা যখন মুরগি কাটছিল তখন বাচ্চাটা তাদের দিকে কেমন যেন অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। মুরগি কেনা শেষে যখন তার বাবা তাকে নিয়ে বাসায় ফিরে আসে তখন তার হাতে একটা মুরগির মাথা দেখা যায়। এই টুকরোটাকে সে একটা কাচের জারে রেখে বিছানার নিচে রেখে দেয়। এই বিছানার নিচে এমন আরো অনেকগুলো জার আছে। তার মানে এই ছেলেটার এরকম বিভিন্ন উইয়ার্ড জিনিস নিয়ে সে লুকিয়ে রাখত। মানে বুঝতেই পারছো এই বাচ্চাটার মধ্যে এক ধরনের মানসিক সমস্যা আছে। এদিকে তার বাবা হঠাৎ কাচের জার লুকানোর সময় তা দেখে ফেলে। তার এই অদ্ভুত পাগলামি দেখে লোকটা ভীষণ রেগে যায়। তারপর সে লিটারেলি দড়ি বেঁধে তাকে উপরে ঝুলিয়ে বেধড়ক পেটাতে থাকে। এরপর এই সিন ফাস্ট ফরওয়ার্ড হলে আমরা দেখতে পাই এই বাচ্চাটা এতদিন বড় হয়ে একজন কিশোরে পরিণত হয়েছে, কিন্তু এখনো সে তার বাবার হাতে একইভাবে মার খেয়ে যাচ্ছে। কিন্তু এবার আর তার চোখে মুখে আগের মতো ভয় নেই, বরং আছে তীব্র ঘৃণা আর প্রতিশোধের নেশা। এভাবে মার খেতে খেতে একদিন সে তার নিজের বাবাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। তারপর তার বডিটাকে সে নিজের উঠানেই কবর দিয়ে দেয়। অন্যদিকে পরের সিনে আমরা একটা ড্যান্স স্কুল দেখতে পাই যেখানে কিশোরী মেয়েরা ড্যান্স প্র্যাকটিস করছিল। কৃতি নামের এই স্কুলেরই একটা মেয়ে একই স্কুলের একটা ছেলেকে পছন্দ করত। তার বান্ধবীদের পরামর্শে ক্লাস শেষে সে ওই ছেলেটার কাছ থেকে তার নাম্বার আনতে যায়, কিন্তু নাম্বার নিতে গিয়ে তার মনে পড়ে যে ছোট্ট বোন দিব্যাকে সে একা রেখে এসেছে। এরপর তাকে আশেপাশে দেখতে না পেয়ে কৃতি তার বান্ধবীর কাছ থেকে দিব্যার খোঁজ নিতে থাকে, কিন্তু কেউই তাকে স্কুলের আশেপাশে খুঁজে পায় না। সন্ধ্যা হয়ে আসলেও দিব্যাকে আর কোথাও দেখা যায়নি। তাই কৃতি এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। বাবা মাকে ব্যাপারটা জানানোর পর তারা তাকে নিয়ে পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন লেখায়। এই সময়টা স্টেশনে অন ডিউটি অফিসার ছিল এসিপি ঋতিকা। সে কৃতির কাছ থেকে জানতে পারে যে দিব্যা তাকে প্রায় কোনো এক বন্ধুর ব্যাপারে বলতো, কিন্তু এই বন্ধুর নাম, বয়স কিংবা তাকে সে কি বলে ডাকে এসব কিছু সে জানে না। তো কমপ্লেন হাতে পাওয়ার পর ঋতিকা এই কেসের ইনভেস্টিগেশনে নেমে পড়ে। সে তার পুরো টিম নিয়ে দিব্যাকে খোঁজার জন্য সার্চ শুরু করে। তবে তাদেরকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কারণ কিছু তরুণ ফুটবলার খেলা করতে গিয়ে কর্পোরেশনের কম্পোস্ট সাইটে একটা মৃত লাশ দেখতে পায়। এই লাশটা ছিল 5 বছরের একটা বাচ্চার, যাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছো যে লাশটা কার। দিব্যার এই নির্মম মৃত্যুর পর ঋতিকা তার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কমিশনারের কাছে যায়। রিপোর্টার জানায় যে দিব্যাকে ছুরি দিয়ে একটাই স্ট্যাবে হত্যা করা হয়েছে। ঋতিকা আরো জানায় তাদের কাছে এমন আরো একটা কেস এসেছে যেখানে দিব্যার মতোই 5 বছরের একটা বাচ্চাকে ঠিক একই পদ্ধতিতে হত্যা করা হয়েছে। তার মানে এই কেসটা সিরিয়াল কিলিং এর দিকে মোড় নিচ্ছে। কিন্তু কমিশনার ঋতিকাকে সিরিয়াল কিলিং এর ব্যাপারটা লুকিয়ে রাখতে বলে, কারণ তাদের উপর অলরেডি অনেক প্রেশার ছিল। কিন্তু একই সাথে সে গোপনে এই কেসটাকে ইনভেস্টিগেশন করার আদেশ দেয়। তখন ঋতিকা তার টিমে একজন পার্মানেন্ট ফরেন্সিক এক্সপার্ট চাইলে কমিশনার বলে তার কাছে কেবল একজনই অ্যাভেলেবেল আছে, কিন্তু তার সাথে সে হয়তো খুব একটা কমফোর্টেবল থাকবে না। স্যামুয়েল জন নামে সেই ব্যক্তির নাম শুনেও ঋতিকা কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়ে। তার এমন রিয়াকশনের কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে। এদিকে স্যামুয়েল তখন তার অফিসের ডিউটিতে ছিল। তার পুলিশ অফিসার কলিগরা এক লোকের কাছ থেকে নানাভাবে স্বীকারোক্তি আদায় করতে ব্যর্থ হলেও স্যামুয়েল সামান্য একটা পেস মেকার থেকে তাকে এক তুড়িতেই ধরিয়ে দেয়। এই কেস সলভ করে আসার পর তার কাছে একটা ফোন আসে। ফোনে তাকে ঋতিকার সাথে দিব্যা মার্ডার কেসে জয়েন করতে বলা হয়। আর এটা শুনেও সে ঋতিকার মতো কেমন যেন থমকে যায়। বোঝাই যাচ্ছে যে তাদের দুজনের মধ্যে কিছু একটা তো আছে, যা আমরা একটু পরে জানতে পারবো। এদিকে স্যামুয়েল তার নতুন কেসের খবর পাওয়া মাত্রই প্রথমে বাড়ি চলে আসে। সে তার ভাই জ্যাভিয়ারকে জানায় নতুন একটা মার্ডার কেসে তার পোস্টিং হয়েছে, কিন্তু কেসের ইনভেস্টিগেশন অফিসার ঋতিকার নাম শুনেই জেভিয়ারও পুরো থ খেয়ে যায়। এরপর রিভিল হয় যে ঋতিকা আসলে জেভিয়ারের এক্স ওয়াইফ। কয়েক বছর আগে তাদের একটা মেয়ে হারিয়ে যাওয়ার পর তাদের ডিভোর্স হয়, কিন্তু কেন এই দুঃখজনক ঘটনা ঘটেছিল তা কিন্তু এখন আমরা জানতে পারি না। যাই হোক, স্যামুয়েল তার বাড়ি থেকে ফিরে প্রথমে ল্যাবে সব স্যাম্পল টেস্ট করে। এরপর সে ঋতিকার সাথে দেখা করতে সেই ড্যান্স স্কুলে যায়।
তার সাথে দেখা হওয়া মাত্রই ঋতিকা তাকে বলে দেয় শুধুমাত্র কেস ছাড়া আর কোনো কিছু যাতে সে ফোকাস না করে। স্যামুয়েল তার কথায় হাস্যজনক জবাব দিয়ে নিজেও চারিদিকটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এরপর স্কুলের বাইরের কাঁটাতারের বেড়া দেখে তার চোখ যেন থমকে যায়। এদিকে ঋতিকা আর তার কলিগ দিভিয়ার কিডন্যাপিং এর দিনে ওই স্কুলে থাকা সব গাড়ির মালিককে ইনকোয়ারি করার কথা ভাবছিল, কারণ তাদের ধারণা এর মধ্যে থেকে কোনো একটা গাড়িতে করে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু স্যামুয়েল এসে বলে যে এই কাজ করার কোনো দরকারই হবে না, কারণ দিভিয়াকে গাড়ি করে কোথাও নিয়ে যাওয়া হয়নি। তার ড্রেসে ক্রস শেপের একটা দাগ ছিল, আর এখান থেকে বোঝা যায় যে দিভিয়া হয়তো এই কাঁটাতারের বেড়ার সাথেই ধাক্কা খেয়েছিল। এছাড়াও তার বডি থেকে 3টা জিনিসের স্যাম্পল পাওয়া গেছে, সেগুলো হলো অ্যাসবেস্ট, পাউডারের গুঁড়ো, শ্যাওলা এবং নালার পানি। স্যামুয়েল কথা বলতে বলতে ঋতিকা আর তার কলিগকে একটা সরু পথে নিয়ে যায়। পথে একটা ঘরের সামনে দাঁড়িয়ে ছোট্ট একটা গাছকে নাড়া দিতেই উপর থেকে পাউডারের গুঁড়োগুলো ছড়তে দেখা যায়। এই পাউডারই কিন্তু দিভিয়ার বডি থেকে পাওয়া গিয়েছিল, অর্থাৎ সে খুনিকে ফলো করতে করতে এই গাছের সামনে এসে দাঁড়িয়েছিল। এরপর স্যামুয়েল দূরে একটা দেওয়ালে শ্যাওলা দেখতে পায়, আর এটা দেখে সে জানায় যে এই দেওয়ালে ঘষা খেয়ে দিভিয়ার জামায় শ্যাওলা লেগেছিল। তারপর আরো একটু দূরে একটা নালাও দেখতে পায় তারা। দিভিয়ার শরীরে লেগে থাকা পানি এই ট্রেন থেকে এসেছে, অর্থাৎ খুনি এই পথ দিয়ে তাকে স্কুলের বাইরে নিয়ে গিয়েছিল। প্রথম দিনেই স্যামুয়েলের এরকম অবজারভেশন সত্যি অনেক অবাক করার মতো ছিল। ভিডিওর এই পর্যায়ে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি জনপ্রিয় এবং বিশ্বস্ত গেমিং অ্যাপের সাথে, যার অফিসিয়াল পার্টনার পিএসজি ও সিরিয়া এ। চলছে ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তাই এই অ্যাপে তুমি ম্যাচগুলো সরাসরি দেখার পাশাপাশি ম্যাচের ফলাফল, যেমন কে জিতবে, কত রান করবে ইত্যাদি অনুমান করে জিতে নিতে পারো আইফোন, ল্যাপটপ, BMW সহ নগদ পুরস্কার। এখানে রয়েছে জনপ্রিয় গেম ক্র্যাশ সহ আরো অনেক কিছু, যেখানে রয়েছে জেতার সম্ভাবনা। আয়কৃত অর্থ পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট সহ সকল প্ল্যাটফর্মে উইথড্র করতে পারবে সহজেই। তাই যারা যোগ দিতে চাও তারা আমার পিন কমেন্টের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করো, আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড সিনেটিআর ব্যবহার করে পেয়ে যেতে পারো 12,000 টাকা পর্যন্ত ডিপোজিট বোনাস। যাই হোক, সেদিনকার মতন ফিল্ড ইনভেস্টিগেশন শেষে স্যামুয়েল আবারও ল্যাবে কাজ করতে থাকে। তার একটা অভ্যেস ছিল যে সে কাজ করার সময় সব সময় হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। তখন তার কলিগ শিখা এসে তার কান থেকে হেডফোনটা খুলে দেয়। প্রথমে সে জানায় যে তাকে স্যামুয়েলের পাশাপাশি এই কেসের সহকারী ফরেন্সিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারপর সে আরো জানায় যে অনেকক্ষণ ধরে ঋতিকা স্যামুয়েলকে ফোন করে যাচ্ছে। এটা শুনে স্যামুয়েল তার ফোন তুলতেই আবার ঋতিকার ফোন আসে। সে তাকে দ্রুত একটা সাইকোলজিস্টের সাথে দেখা করতে বলে, কারণ তার কাছ থেকে এই কেসের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট জানতে হবে। তার সাথে কথা শেষে ঋতিকা শিখাকেও ফোন করে নিজের নাম্বার নোট করতে বলে। শিখা যখন ফোন লাউড স্পিকারে রেখে নাম্বার নোট করতে যায়, তখন নাম্বার লেখা শেষে ঋতিকা বলে, শোনো, আমি কেবল স্যামুয়েলের উপরে নজর রাখার জন্যই তোমাকে এই কেসে রেখেছি, তাই তার প্রতিটা মুহূর্তই আমার কাছে রিপোর্ট করবে। এদিকে লাউড স্পিকার অন থাকায় স্যামুয়েল কিন্তু পুরো কথাটাই শুনে ফেলে। শিখাও ঋতিকাকে এই ব্যাপারটা জানালে সে রীতিমতো লজ্জা পায়। যাই হোক, তার কথা মতোই স্যামুয়েল আর শিখা ডক্টর আলফানসো নামের ওই সাইকোলজিস্টের সাথে দেখা করে ডকুমেন্টস নিয়ে নেয়। অন্যদিকে একই শহরের একটা অ্যামিউজমেন্ট পার্কে সেদিন আরো একটা চাইল্ড কিডন্যাপের ঘটনা ঘটে। পার্কের ওয়াটার স্লাইডে চড়তে গিয়ে এক বাচ্চা মেয়ে সবার সামনে থেকে গায়েব হয়ে যায়। কেউই বুঝতে পারে না যে এই মেয়েটাকে এমন পাবলিক প্লেস থেকে কেউ কিডন্যাপ করলো কি করে। এবার তিনটা বাচ্চার কেস নিয়ে পুলিশ পড়ে যায় মহাবিপদে। তারা সবাই মিলে ঋতিকার নেতৃত্বে কিভাবে কোনো লিড আনা যায় তা নিয়ে আলাপ করতে থাকে। এই মিটিং এ একেবারে শেষের দিকে এসে উপস্থিত হয় স্যামুয়েল। ঋতিকা তাকে দেরি করার জন্য ঝাড়ি মারতে গেলে স্যামুয়েল তার কথায় ইগনোর করে যায়, কারণ বাচ্চাগুলোর ডেড বডির ছবি দেখে তার মাথায় কিছু একটা এসেছে। দিভিয়ার বডি যেখানে পাওয়া গিয়েছিল সেটা ছিল সিটি কর্পোরেশনের জায়গা। এর পাশের দেওয়ালের পিছনে ছিল বিশাল একটা ডোবা, কিন্তু খুনি সেখানে লাশটা না ফেলে কেন এখানে ফেলে রাখলো? নিশ্চয়ই তার উদ্দেশ্য ছিল যাতে লাশটা সবার নজরে আসে। তাছাড়াও দিভিয়ার জামায় যে কাদার ছিটে পাওয়া গিয়েছিল তাতে এমন মনে হয় যে তার কাছাকাছি হাইটের কেউ পাশাপাশি একসাথে হেঁটে গেছে। তাহলে নিশ্চয়ই খুনি হয়তো এমন কেউ যে একটা 5 ফিটের দেওয়াল অতিক্রম করতে পারবে না এবং তার হাইটও কম। তাহলে এমন কি হতে পারে এই খুনি কোনো বাচ্চা করেছে? কারণ অ্যামিউজমেন্ট পার্ক থেকে গায়েব হয়ে যাওয়া দেবিকা নামের সেই মেয়েটার আশেপাশেও সব বাচ্চা ছিল। কিন্তু স্যামুয়েলের এই কথা শুনে ঋতিকা সেগুলোকে হলিউডের ফ্যান্টাসি আখ্যা দিয়ে উড়িয়ে দেয়। তখন স্যামুয়েল তাকে দুনিয়ার সবচেয়ে পিচ্চি সিরিয়াল কিলারের একটা ছবি দেখায়। অমরজিৎ শাহ নামের এই 8 বছরের বাচ্চাটা তার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছিল। সে কিন্তু কোনো হলিউড ক্যারেক্টার না, বরং ভারতের বিহারেরই একটা বাচ্চা ছিল।
তাছাড়া এই ধরনের আরো অনেক কেস দেখা গেছে যেখানে বাচ্চারা ক্রাইম করতে সক্ষম, কিন্তু ঋতিকা তবুও তাকে বলে যে তোমার এসব ফালতু থিওরি আমাকে শুনিও না, কারণ এমন ফালতু জিনিস তোমার ফ্যামিলির কাছ থেকে আমি অনেকবার শুনেছি। ঋতিকা চলে যাওয়ার পর শিখা স্যামুয়েলকে জিজ্ঞেস করে যে তাদের মধ্যে পূর্ব পরিচয় আছে কিনা। তখন স্যামুয়েল জানায় ঋতিকা এক সময় তার ভাইয়ের স্ত্রী ছিল, কিন্তু সে নিজের কাজ নিয়ে এতটাই বিজি ছিল যে কেয়ারলেস থাকার ফলে তার 2 মেয়ের মধ্যে একজন হারিয়ে যায়। তারপর থেকে তাদের পরিবারের সাথে আর কখনো সম্পর্ক স্বাভাবিক হয়নি। যাই হোক, পুলিশ কমিশনার হঠাৎ স্যামুয়েলকে ডেকে তার সাথে আব্দুল ওহাব নামের একজন রিটায়ার্ড এসিপি কে পরিচয় করিয়ে দেয়। এসিপি ওহাব পুরাতন একটা কেসের ডিএনএ স্যাম্পল ম্যাচ করাতে এসেছিল। তার কাছ থেকে স্যামুয়েল জানতে পারে এই ডিএনএ স্যাম্পল অজানা এক কিলারের। কয়েক বছর আগে এই শহরেই বার্মা কলোনিতে একের পর এক চাইল্ড কিডন্যাপিং এবং মার্ডার হচ্ছিল, কিন্তু পুলিশ কোনো ধরনের কুলকিরানা পাচ্ছিল না। তবে একদিন এক ভিকটিমকে হত্যার সন্দেহে পুলিশ উবাইদ আহমেদ নামের এক ব্যক্তিকে অ্যারেস্ট করে নেয়, কিন্তু সে জেলে থাকা অবস্থাতেই একই ধরনের আরেকটা খুন হয়। এবার ভিকটিমের নখ থেকে কিলারের ডিএনএ স্যাম্পল পাওয়া যায়, কিন্তু উবাইদের সাথে এগুলো ম্যাচ করেনি। তার মানে উবাইদ ছিল আসলে নির্দোষ। এরপর হঠাৎ করেই এই সিরিয়াল কিলিং বন্ধ হয়ে যায়। উবাইদ জেল থেকে ছাড়া পাওয়ার পর তার অবস্থার কথা চিন্তা করে ওহাব তাকে নিজের ড্রাইভার হিসেবেই চাকরি দেয়। এরপর সে তার ডিএনএ স্যাম্পল দিয়ে চলে যাওয়ার পরেই এই কেসে একটা বড় লিড আসে। এদিকে এক লোক পুলিশকে জানায় যে সে সিরিয়াল কিলারকে একটা ভ্যান গাড়িতে করে দিব্যাকে টেনে নিয়ে যেতে দেখেছে। তার বর্ণনা অনুসারে এই কিলার যুবক ছিল না, তাকে দেখতে 10 বছরের বাচ্চাই মনে হচ্ছিল। এই কথা শুনে ঋতিকা বুঝতে পারে যে স্যামুয়েলের অনুমান একেবারে নির্ভুল। লোকটার বর্ণনা অনুসারে এই বাচ্চার স্কেচ আঁকানো হয়। অন্যদিকে ঋতিকাও স্যামুয়েলকে সরি বলে, কারণ তার ভবিষ্যৎবাণী কিন্তু পুরোই অ্যাকুরেট ছিল। প্রত্যক্ষদর্শী লোকটার বর্ণনা অনুসারে সেই বাচ্চাটারও স্কেচ আঁকা হয়। এই ছবিগুলো দেখার পরেই হঠাৎ সেই সাইকোলজিস্ট তাকে ডেকে নেয়। সে তার দিকে কিছু ছবি আগিয়ে দিলে এই ছবিগুলো দেখে ঋতিকা প্রায় চমকে ওঠে, কেননা এই ছবি আর স্কেচের সাথে হুবহু মিলে যাচ্ছে। তখন আলফান্সো জানায় যে কয়েক বছর আগে এই ছেলেটাকে একটা চাইল্ড রেস্কিউয়ার থেকে নিয়ে আসা হয়েছিল, কারণ সে খেলার বিবাদে জোরে তার 2 বন্ধুকে কুয়োর ভিতরে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। আলফান্সো সেই সময় ব্যস্ত থাকায় তাকে নিজের কলিগ মানিনের কাছে হ্যান্ডওভার করে। এই তথ্যটা জানার পর ঋতিকা সরাসরি মানিনের সাথে দেখা করতে যায়। মানিন তাদেরকে জানায় যে রুবিন ইলিয়াস নামের এই ছেলেটাকে থেরাপি দেওয়ার জন্যই তাকে কেসটা দেওয়া হয়েছিল। ডক্টর মানিনের কাছ থেকে তারা জানতে পারে যে তিনি অনেক কষ্টে তার সাথে কানেকশন বিল্ড আপ করতে পেরেছিলেন। তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রতি সপ্তাহে একদিন তাকে নিজের বাড়িতেও সে নিয়ে আসতো। তার চেষ্টায় রুবিন প্রায় নর্মাল অবস্থাতেই ফিরে এসেছিল, কিন্তু হঠাৎ একদিন সে রান্নাঘরে সবজি কাটতে গিয়ে অদ্ভুত আচরণ শুরু করে। মানিন তাকে থামাতে গেলে সে তার হাতের ছুরি দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এখন মানিনের কাছ থেকে এই সব ইনফরমেশন পাওয়ার পর ঋতিকা প্রায় কনফার্মই হয়ে যায় যে রুবিনে হলো তাদের খুঁজে বেড়ানো সেই সিরিয়াল কিলার। এদিকে একই দিনে শহরের একটা হসপিটাল থেকে মালবিকা নামের এক 6 বছরের বাচ্চা কিডন্যাপ হয়। আই উইটনেসদের কাছ থেকে তথ্য মতে এই সময় রুবিনকেও হসপিটালের আশেপাশে দেখা গিয়েছিল, তাই পুলিশ তাকে এবার মেন সাসপেক্ট হিসেবে ধরে নেয়। মালবিকা কিডন্যাপ হওয়ার আগে হসপিটালের কফি সেন্টার থেকে সে একটা চকলেট কিনেছিল, যার র্যাপার পাওয়া যায় বাইরের একটা ডাস্টবিনে। স্যামুয়েলও সেই ডাস্টবিনের ভিতর থেকে একটা সিনেমার টিকিট খুঁজে পায়। সে ঋতিকাকে টিকিট দেখিয়ে বলে যে এই টিকিটে যেহেতু ধুলো ময়লা লেগে আছে, এর মানে হলো ঝাড়ুদাররা দুপুরের দিকে ঝাড়ু দেওয়ার সময় রাস্তা থেকে সেটাকে কুড়িয়ে ডাস্টবিনে ফেলেছে। কিন্তু যদি পরে ফেলা এই টিকিটে ধুলো লেগে থাকে, তাহলে মালবিকার চকলেট র্যাপারে কেন ধুলো নেই? তাহলে কেউ কি তাদেরকে মিসলিড করার জন্য ইচ্ছে করে সেটাকে ডাস্টবিনে ফেলেছে? যদি এটা সত্যি হয় তবে এই কাজটা কোন একটা অ্যাডাল্ট মানুষের পক্ষে সম্ভব। কিন্তু পুলিশ স্যামুয়েলের কথাকে উড়িয়ে দেয়, কারণ তাদের কথা হলো যে এত লোকের মাঝে রুবিন এই র্যাপারটিকে ডাস্টবিনে ফেলবে কি করে। কিন্তু ল্যাব টেস্ট করার সময় স্যামুয়েল শিখাকে বলে সে তো বলেনি যে রুবিনই এই কাজ করেছে। যে র্যাপারটাকে ডাস্টবিনে ফেলেছে সে নিজের ফিঙ্গারপ্রিন্ট লুকানোর জন্য খুব চালাকের সাথে কটন গ্লাভসের ব্যবহার করে। তাই র্যাপার থেকে পাওয়া কটন সুতার মধ্যে থাকা ডেড স্কিন সেল থেকে তার ডিএনএ পাওয়া সম্ভব। সেই আইডিয়া অনুসারে ডিএনএ টেস্টিং এর পর একটা চকলেট র্যাপার থেকে 2টো ডিএনএ স্যাম্পল পাওয়া যায়। এর একটা তো মালবিকার ডিএনএর সাথে ম্যাচ করে ঠিকই, কিন্তু অন্য স্যাম্পলটা রুবিনের সাথে ম্যাচ করেনি। তার মানে স্যামুয়েলের ধারণাই সত্যি, এই খুনি হয়তো তৃতীয় কোনো ব্যক্তি।
যে রুবিনকে স্রেফ ব্যবহার করে যাচ্ছে। এদিকে পরের সিনে আমরা রুবিনকেই দেখতে পাই। সে অজ্ঞান হয়ে থাকা মালবিকাকে কাঁধে নিয়ে একটা বনের ভিতর দিয়ে কোথাও যাচ্ছিল। জঙ্গলের ভিতরে থাকা পুরাতন একটা ভ্যানের ভিতরে ঢুকে মালবিকাকে সেখানেই রেখে সে বেরিয়ে আসে। তবে এর কিছুক্ষণ পরে ভিতর থেকে মালবিকার বডি নিয়ে আরেকজনকে বেরিয়ে আসতে দেখা যায়। কিন্তু কি, এই মেয়ে তো হৃদিকারই বড় মেয়ে আর স্যামুয়েলের ভাতিজি নায়না। ছোট বোনের মৃত্যুর পর থেকে নায়না প্রায় ডক্টর আলফান্সোর কাছে থেরাপি সেশন নিতে যেত, আর স্যামুয়েলও তাকে মাঝে মাঝে ঘোরাতে নিয়ে যেত। কিন্তু নায়না এখানে কি করছে? ভ্যানের ভিতর থেকে যখন সে একটা ট্রলিতে করে মালবিকাকে নিয়ে বেরিয়ে আসে, ততক্ষণ মালবিকা আর বেঁচে নেই, কারণ তার বুকে ছুরির আঘাত স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে নায়না কি সিরিয়াল কিলার? এদিকে স্যামুয়েল যখন ডিএনএ স্যাম্পল পাওয়ার কথা ঋতিকাকে জানায়, তখন সে তার উপরে উল্টো রেগে যায়, কারণ রুবিনকে যে কোনো মূল্যে ধরার প্রতি তার বেশি মনোযোগ ছিল। তাই সে স্যামুয়েলকে এই ইনভেস্টিগেশনে মাথা গলাতে নিষেধ করে। কিন্তু স্যামুয়েলের কাছে ততক্ষণে ডিএনএ স্যাম্পল নিয়ে হাজির হয় এসিপি আব্দুল ওহাব। তার আনা স্যাম্পল চকলেট র্যাপার থেকে পাওয়া দ্বিতীয় স্যাম্পলের সাথে হুবহু ম্যাচ করে যায়। তার মানে 12 বছর আগে হওয়া সেই চাইল্ড কিলিং কেস আর এখনকার এই কেসের কিলার একই ব্যক্তি, যার ফলে স্যামুয়েল তখন সেই পুরাতন বার্মা কলোনির দিকে যায়। এরপর কিলিং কেসের ডেড বডিগুলো যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটাকে সে ইনভেস্টিগেশন করতে চায়। এই জায়গায় একটা ওয়াটার রিজার্ভ থাকায় পুলিশ তখন ভালোভাবে জায়গাটা সার্চ করেছিল না। কিন্তু এবার স্যামুয়েল শক্তিশালী রাডার দিয়ে চেক করতে মাটির নিচে কিছু একটার অস্তিত্ব পাওয়া যায়। এরপর মাটি ঘুরতেই সেখান থেকে আরো 5টা ডেড বডির কঙ্কাল বেরিয়ে আসে। এর মধ্যে 4টা কঙ্কাল বাচ্চার হলেও একটা ছিল অ্যাডাল্ট মানুষের। কিন্তু এই কিলার আর বর্তমান কিলার যদি একই হয়, তাহলে নায়না বাচ্চাদের ডেড বডির সাথে কি করছে? জঙ্গলের ভিতর থেকে তো আমরা নায়নাকে মালবিকার বডি নিয়ে বেরিয়ে আসতে দেখেছি। রহস্য যেন সময়ের সাথে সাথে আরো বেশি তালগোল পাকিয়ে যাচ্ছে। তবে চিন্তা করো না, খুব দ্রুতই এই রহস্যের জট খুলে যাবে। এদিকে পরের সিনে রুবিনকে একটা চার্চের বাইরে বসে থাকতে দেখা যায়। বাইরে বসে থাকা অবস্থায় সে বারবার নিজের মাথাটাকে অদ্ভুতভাবে নাড়াতে থাকে। তার মাথার ভিতরে ভীষণ যন্ত্রণা। তারপর হঠাৎ চার্চের বাইরে একটা গাড়ি এসে থামে, আর এই গাড়িতে বসা ছিল নায়না। তার সাথে ড্রাইভিং সিটে অচেনা এক ব্যক্তি বসে আছে। তো এখান থেকে বোঝা যায় যে হয়তো আসল কিলার নায়না আর রুবিন, অর্থাৎ দুজনকে কন্ট্রোল করে যাচ্ছে। নায়নার হাতেও রেডিও ট্রান্সমিটারের মতন একটা ডিভাইস দেখা যায়। তার একটা সুইচ চাপ দিতে রুবিনের মাথার যন্ত্রণা যেন আরো দুগুণ বেড়ে যায়। সে লিটারালি পাগলের মতন চিৎকার করতে থাকে। এদিকে স্যামুয়েল তার ফরেন্সিক ল্যাবে বসে একটা অদ্ভুত ডিসিশন নেয়। সে এই কেসে জড়িত থাকা সমস্ত ব্যক্তি, অর্থাৎ পুলিশ অফিসার থেকে শুরু করে হসপিটালের স্টাফ পর্যন্ত সব লোকেরই ডিএনএ স্যাম্পল ম্যাচ করে দেখতে চায়। কিন্তু কিলার যদি এদের মধ্যে কেউ হয়ে থাকে, তাহলে সে তো আর নিজ ইচ্ছাতে কাউকে স্যাম্পল দেবে না। তাই স্যামুয়েল শিখা, আব্দুল ওয়াহাব এবং ডক্টর আলফান্সোকে দায়িত্ব দেয় যাতে তারা নিজ নিজ জায়গা থেকে গোপনে সবার ডিএনএ স্যাম্পল কালেক্ট করে। এমনকি কাজ শুরুর আগে সে নিজের সহ ল্যাবে উপস্থিত থাকা সবার ডিএনএ আগেভাগে ম্যাচ করিয়ে নেয়, কারণ এই কেসে সে বিন্দুমাত্র খুঁত রাখতে চায় না। কিন্তু তাদের মধ্যে কারোর ডিএনএ র্যাপার থেকে পাওয়া ডিএনএর সাথে ম্যাচ করে না। এমনকি হসপিটালের স্টাফ কিংবা পুলিশ অফিসারদের কারো ডিএনএ ম্যাচ করেনি। তাই স্যামুয়েল যখন হতাশ হয়ে পড়ে, তখন তারা একটা নিউজ পায়। ঋতিকা আর তার টিম অবশেষে চার্চের বাইরে থেকে রুবিনকে ধরতে সক্ষম হয়। এরপর ঋতিকা যখন তার কাছ থেকে ইনফরমেশন আদায় করতে যায়, তখন ভিকটিমদের ছবি দেখে সে বলে, হ্যাঁ, আমি এদেরকে শয়তানের কাছে পাঠিয়ে দিয়েছি। তারপর সে আবারও মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করতে থাকে। তার মুখ থেকে এই কথা শোনার পর ঋতিকা সেটাকে কনফেশন হিসেবে ধরে নেয়। সে তো মহা খুশি, কারণ তার ধারণা সে ফাইনালি এই কেসটাকে সলভ করে ফেলেছে। কিন্তু স্যামুয়েল শিখাকে রুবিনের কনফেশনের ভিডিও দেখিয়ে বলে যে এই ভিডিওতে কিছু একটা গন্ডগোল আছে। রুবিন বারবার তার মাথাটাকে অদ্ভুতভাবে ঝাঁকাচ্ছিল। স্যামুয়েল জানতো যে রুবিন তার কানের সমস্যার জন্য হিয়ার এইড ব্যবহার করত। হয়তো এই ডিভাইস ব্যবহার করে কেউ একজন তার কাছে ভয়েস মেসেজ পাঠাচ্ছে, আর এই ব্যক্তি হলো সেই শয়তান যার কথা মতো রুবিন কাজ করে যাচ্ছে। স্যামুয়েলের এই ধারণায় যে সত্যি তা তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, কারণ নায়নার হাতে থাকা সেই ট্রান্সমিটারের সুইচ চাপ দিতেই রুবিন তার কানে একটা তীক্ষ্ণ স্বর শুনতে পেয়েছিল। এদিকে পুলিশ কিন্তু রুবিনকে অ্যারেস্ট করার পর নিজ হেফাজতে রেখে দিয়েছিল। রাতের বেলায় কিলার তার হিয়ারিং এইডে আবারও ভয়েস মেসেজ পাঠায়।
এবার তার ইনস্ট্রাকশন অনুসারে রুবিন নিজের হাত কেটে সুইসাইড করে নেয়। অর্থাৎ কিলার এই কেসের সবচেয়ে বড় ক্লুটাকেই সাফ করে দিল। এবার রুবিনের এই মৃত্যুর পর ঋতিকার উপরে ভীষণ প্রেশার আসতে থাকে। এমনকি পুলিশ কমিশনার জানায় যে এই অবস্থায় তাদের উপর একটা ইন্টারনাল এনকোয়ারি হবে। এখন এই পরিস্থিতিতে ঋতিকার কাছে তার মেয়ে নায়নাকে রেখে যায় তাদের হাউসমেট, কিন্তু এখন সে মেয়েকে সামলাবে কি করে? তার এই অবস্থা দেখে স্যামুয়েল নায়নাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু ঋতিকা তাকে পারমিশন দিতে না চাইলে স্যামুয়েল বলে এই কেসের শুরু থেকেই সে সমস্ত পার্সোনাল ইস্যুকে দূরে সরিয়ে রেখেছিল। এমনকি সে শুরু থেকে ঋতিকাকে ম্যাম বলেও সম্বোধন করে আসছে। তাই চাচা হিসাবে নায়নাকে সব ক্যাচালের মধ্যে থেকে নিয়ে যাওয়াটা তার দায়িত্বের মধ্যে পড়ে। অগত্যা ঋতিকাও তাকে পারমিশন দিয়ে দিলে সে নায়নাকে তার বাড়িতে নিয়ে যায়। অনেকদিন পর মেয়েকে সরাসরি দেখতে পেয়ে তার ভাই জ্যাভিয়ার যেন আকাশে চাঁদ হাতে পায়। এদিকে স্যামুয়েল কিন্তু রুবিনের মৃত্যুর পর শিখাকে বলেছিল যে সে যেন এই এরিয়ার সব সিসিটিভি ফুটেজ চেক করে। শিখা তাকে ফোন করে জানায় যে সিসিটিভি ফুটেজ অনুসারে রুবিনের মৃত্যুর সময় জেলের বাইরে একটা ব্লু কালারের হোন্ডা সিভিক গাড়ি দেখা গিয়েছিল। তার কথা শুনেই স্যামুয়েলের বুক কেঁপে ওঠে, কারণ এই মাত্রই সে নিজের চোখে তার বাড়ির গেটের বাইরে ওই গাড়িটাকে দেখতে পাচ্ছে। স্যামুয়েল গাড়ির দিকে এগিয়ে দেখতে পায় যে গাড়ির ড্রাইভিং সিটে কেউই নেই। তবে হঠাৎ পিছন থেকে এক ব্যক্তি এসে তার মাথায় সজোরে লাঠি দিয়ে বাড়ি মারে। আর এই লোকটা দেখে আমি লিটারেলি থমকে গেছি, কারণ এই লোকটাই হলো সেই বাস ড্রাইভার উবাইদ। তাহলে প্রশ্ন হচ্ছে সেই কি আসল কিলার? উবাইদ স্যামুয়েলকে ধরে নিয়ে গিয়ে সেই পুরাতন ভ্যানের ভিতরে বেঁধে রাখে। এরপর তার জ্ঞান ফিরে আসলে সে তাকে একটা ভিডিও দেখায় যেখানে নায়না ডেড বডিগুলোকে নিয়ে বাসের ভিতর থেকে বেরিয়ে আসছে। কিন্তু উবাইদ জানায় যে ভিডিওতে থাকা এই মেয়েটা নায়না নয়, বরং তার হারিয়ে যাওয়া যমজ বোন নাভিয়া, যে এতদিন ধরে নিখোঁজ ছিল। অনেক আগেই অ্যামিউজমেন্ট পার্ক থেকে সে হারিয়ে গিয়েছিল। তার মানে নাভিয়াকে কিডন্যাপ করে এত বছর ধরে আটকে রাখা হয়েছিল। উবাইদ স্যামুয়েলকে নাভিয়ার একটা ভিডিও দেখিয়ে বলে ঋতিকা আর তার পরিবারের উপরে প্রতিশোধ নিতে সে নায়নার মতন সাজিয়ে তাকে সিরিয়াল কিলার প্রমাণ করতে চেয়েছে। ভাইরে ভাই, এই লেভেলের প্যাঁচানো প্ল্যান আমি এর আগে কোনো থ্রিলার মুভিতে দেখিনি। উবাইদ বলে যে ঋতিকার জন্য তার জীবনটাই বরবাদ হয়ে গিয়েছিল, তাই এই ভিডিওটা রিভিল করে এখন সে তার পুরো পরিবারকে শেষ করে দেবে। কিন্তু স্যামুয়েল ততক্ষণে তার পিঠের বাঁধন খুলে ফেলতে সক্ষম হয়। এবার সে হাত বাঁধা অবস্থাতেই উবাইদকে চরম ধোলাই দিতে শুরু করে। এমনকি এক পর্যায়ে সে নিজের হাতের বাঁধনটাও খুলে ফেলে। তারপর সে আবার উবাইদকে মারতে মারতে তার কাছ থেকে নাভিয়ার লোকেশন আদায় করতে চায়, কিন্তু হঠাৎ দূর থেকে কেউ একজন তাকে গুলি করে মেরে ফেলে। তার মানে কি তাহলে এই উবাইদ আসল কিলার নয়? অর্থাৎ তার পিছনে অন্য কেউ এখনো লুকিয়ে আছে। এখন সেই কিলার হোন্ডা সিভিক গাড়িটাতে করে পালাতে শুরু করলে স্যামুয়েল তার পিছনে। পথে একটা ভ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখে স্যামুয়েল তাতে চড়েই গাড়িটা ধাওয়া করতে থাকে, কিন্তু কিলার পালিয়ে গেলেও স্যামুয়েল তার গাড়িটাকে পুলিশের গাড়ির মুখোমুখি এসে থামাতে বাধ্য করে। পুলিশ এই সময়টায় কিলারের খোঁজ করার জন্য সার্চ চালাচ্ছিল। মূলত তাদের এক অফিসারের মেয়েও কিডন্যাপ করেছিল এই কিলার, কিন্তু মেয়েটা তার ব্যাগে করে মায়ের ফোন নিয়ে গিয়েছিল। তাই পুলিশ সেই ফোনের লোকেশন ট্র্যাক করতে করতে কিলারকে খোঁজার চেষ্টা করছিল। অন্যদিকে স্যামুয়েল সেই গাড়িটাতে ধাওয়া করার সময় ঋতিকার টিম তার মুখোমুখি হলে সেই ভ্যানটাকে থামিয়ে দেয়। তখন সেই বাচ্চা মেয়েটার ফোনের লোকেশন এই গাড়িতেই ট্রেস হয়। মানে কিলার প্ল্যান করে তার বডিটাকে এই গাড়ির ভিতরে রেখে দিয়েছে যাতে স্যামুয়েল ফেসে যায়। এখন এই ভ্যান থেকে মেয়েটার বডি উদ্ধার হলে সব সন্দেহ চলে যায় স্যামুয়েলের উপর। তাই পুলিশ তাকে ধরার আগে সে দ্রুত পালিয়ে যায়। তবে তার ভাই জাভিয়ার পুলিশকে আসল ঘটনা এক্সপ্লেন করে তার অ্যারেস্ট ঠেকাতে সক্ষম হয়। এরপর এসিপি হওয়া ঋতিকাকেও তার বাড়িতে ডেকে নেয়। সেখানে স্যামুয়েলকে দেখে ঋতিকা তাকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করতে যেত, কিন্তু স্যামুয়েল তাকে নায়নার ভিডিও দেখালে সে পুরো পাথরের মতো জমে যায়। তখন স্যামুয়েল তাকে বলে এই ভিডিও নায়নার নয়, বরং তার যমজ মেয়ে নাভিয়ার। নাভিয়া যে বেঁচে আছে এই কথা শুনে ঋতিকা আরো বেশি স্টান্ড হয়ে পড়ে। তার সাথে সে এও বুঝতে পারে যে স্যামুয়েল এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয়। স্যামুয়েল তাকে বলে যে সে জানে নাভিয়া কোথায় আছে। উবাইদার ফোনের লোকেশন হিস্ট্রি থেকে জানা গেছে সে এই এরিয়ার একটা জায়গায় বারবার আসা যাওয়া করেছে, তাই তার ধারণা যে এর 500 মিটারের মধ্যেই নাভিয়াকে পাওয়া যাবে। তবে তাকে খুঁজতে যাওয়ার আগে ডক্টর আলফান্সোর কাছ থেকে নায়নার একটা হেলথ সার্টিফিকেট আনতে হবে, কারণ কিলার এই ভিডিও লিক করে নায়নাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। এর আগে তাদেরকে সেই সার্টিফিকেট আনতে হবে যাতে এটা প্রুভ হয় যে নায়না অনেকদিন ধরেই থেরাপি নিচ্ছিল।
এছাড়াও ন্যায়নার পক্ষে কোর্টে প্রমাণ পেশ করার জন্য একজন লয়ারের সাথেও কথা বলতে হবে। কিন্তু ঋতিকা এই সব কিছু চাইতে তার মেয়েকে খুঁজে বের করাটাকে বেশি প্রাধান্য দেয়। তাই স্যামুয়েলই সেই সার্টিফিকেট আনতে যায়। অন্যদিকে জ্যাভিয়ার আর ঋতিকা চায় নাভিয়াকে উদ্ধার করতে। স্যামুয়েল আলফান্সোর সাথে দেখা করার পর লয়ারের সাথে মিট করার জন্য তাকে নিজের সাথে করে নিয়ে যায়। এখানে পথে গাড়ি চালানোর সময় সে আলফান্সোকে বলে ওয়াটার রিজার্ভ থেকে যে 5টা কঙ্কাল উদ্ধার করা হয়েছিল তাদের মধ্যে একজন ছিল অ্যাডাল্ট। তার গায়ে লেগে থাকা মাটি থেকে প্রুফ হয় যে অন্য কোনো এক জায়গা থেকে তুলে এনে তাকে এখানে কবর দেওয়া হয়েছে। সেই জায়গাটা বেশ ফেমাস ছিল, কারণ কেমিক্যাল ফ্যাক্টরি থেকে বের হওয়া কেমিক্যাল ওয়েস্ট পুরো এলাকার মাটিতে ছড়িয়ে পড়েছিল। ঠিক সেই মাটিতেই প্রথমে অ্যাডাল্ট বডিটাকে কবর দেওয়া হয়। এই এরিয়াটা ছিল টাইটান কেমিক্যাল নামের এক ফেমাস কেমিক্যাল ফ্যাক্টরির পাশেই। স্যামুয়েল আরো বলে যে ওই এলাকার সমস্ত বাসিন্দাদের সে একটা লিস্ট বানিয়েছে, আর এই লিস্টে রেড মার্ক করে রাখা ওই ব্যক্তিকেই সে খুঁজছে। এবার সেই লিস্টটা হাতে পেয়ে রেড মার্ক করা ব্যক্তির নাম দেখেই আলফান্সোর ভ্রু কুঁচকে যায়। কিন্তু পরক্ষণে তার মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে, কারণ লিস্টে ওই নামটা ছিল আলফান্সোর নিজের। যে অ্যাডাল্ট বডিটাকে রিজার্ভারে এনে কবর দিয়েছিল সেটা ছিল তার বাবার। অর্থাৎ মুভির শুরুতে দেখানো সেই ছোট্ট বাচ্চাটাই হলো আলফান্সো, যে বড় হয়ে নিজের বাবাকেই হত্যা করেছিল। ছোট থেকেই সে যে সাইকো স্বভাবের ছিল সেটা আমরা শুরুতে দেখানো বাচ্চা আলফান্সোকে দেখে বুঝতে পারি। আর সেই হলো মূলত আমাদের কিলার। ভাইরে ভাই, মুভির শেষের দিকে এসে এই লেভেলের টুইস্ট জাস্ট অকল্পনীয় ছিল। স্যামুয়েলের কাছে ধরা পড়ে যাওয়ার পর আলফান্সো তার স্টোরি বলতে শুরু করে। সে জানায় ছোটবেলা থেকেই সাইকো স্বভাবের হলো বড় হওয়ার পর তার জীবনে আসে সোফিয়া নামের একটা মেয়ে। তাকে বিয়ে করে সুখের দিন কাটছিল তার, এমনকি তার মধ্যে থেকে সমস্ত মানসিক সমস্যাও দূর হয়ে যায়। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে সে নিজেই সাইকোলজিস্ট হয়ে মানুষের থেরাপি দিতে থাকে। মানে এক সাইকো নিজেই সাইকোলজিস্ট ট্রিটমেন্ট দিচ্ছে। যাই হোক, তার জীবন কিন্তু নর্মাল ভাবে কাটছিল। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার স্ত্রী সোফিয়া মারা যায়। স্ত্রীর এই আকস্মিক মৃত্যুর পরে সে নিজেকে ধরে রাখে, কারণ তখন তার বেঁচে থাকার আশ্রয় ছিল একমাত্র ছেলে নাভিন। কিন্তু একদিন আলফান্সো জানতে পারে যে তার ক্যান্সার ধরা পড়েছে। তখন হতাশার চোটে তার মধ্যে জেগে ওঠে সে পুরাতন সাইকোপ্যাথ। প্রথমে সে ডাক্তার চেম্বারের ছোট্ট একটা মেয়েকে দেখে ভীষণ হিংসাত্মক হয়ে পড়ে। তারপর সে ওই মেয়েটাকে কিডন্যাপ করে খুন করে ফেলে। এভাবেই সে বার্মা কলোনির একের পর এক শিশুকে কিডন্যাপ করে একই পদ্ধতিতে হত্যা করতে থাকে। অর্থাৎ আলফান্সোই হলো সেই 12 বছর আগে সেই সিরিয়াল কিলার। প্রতিটা খুনের পর সে বডিগুলোকে এনে ওয়াটার রিজার্ভারে কবর দিত। তার ঘরে বাচ্চাদের মারার জন্য সে একটা টর্চার রুমও বানিয়েছিল। এভাবে অনেকগুলো মার্ডার করার পর হঠাৎ একদিন তার ছেলে নাভিন তাকে রক্তমাখা অবস্থায় সেই রুম থেকে বের হতে দেখে। অতঃপর সে জানতে পারে যে তার বাবা আসলে একজন সাইকো, কিন্তু ভয়ে সে কাউকে কিছু বলেনি। এদিকে এই কেসের দায়িত্ব এসে পড়ে ঋতিকার উপরেই। সে বেশ মনোযোগ দিয়েই এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে। এর মধ্যেই একদিন আলফান্সো কোনোভাবে পুলিশের নজর এড়িয়ে আর একটা ডেড বডিকে একটি স্কুল বাসের মধ্যে রেখে আসে। এর কিছুদিন পর সে হঠাৎ খবর পায় যে তার ক্যান্সার অনেকটাই সেরে গেছে। আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার পর সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল। তবে হঠাৎ টিভিতে প্রচার করা একটা নিউজে তার চোখ আটকে যায়। সেখানে দেখানো হচ্ছিল যে পুলিশ স্কুল বাস থেকে ডেড বডি পাওয়ার পর বাসের ড্রাইভার উবাইদ আহমেদকেই সিরিয়াল কিলার ভেবে অ্যারেস্ট করে নিয়েছে। এই খবরটা যেন তার জন্য আকাশে চাঁদ হাতে পাওয়ার মতো ছিল। কিন্তু তার ছেলে এই খবর দেখে আরো বেশি শকে চলে যায়, কারণ সে জানতো যে তার বাবাই হলো আসল সিরিয়াল কিলার। এমনকি সে আলফান্সোর সেই কিলিং রুমেও ঝুঁকে পড়ে। সেখানকার ভয়ানক অবস্থা দেখে তার মাথা পুরোপুরি ঘুরে যায়। মনের অজান্তেই সে তার বাবার হাত থেকে পালানোর জন্য ছাদে উঠে পড়ে। আলফান্সো তাকে আটকাতে গেলে সে পা পিছলে ছাদ থেকে পড়ে মারা যায়। সাইকো আলফান্সো তার নৃশংসতার জন্য নিজের ছেলেটাকেও এভাবে হারায়। এমনকি তাকে সে ভিকটিমদের সাথেই কবর দিয়ে দেয়, কারণ নাভিনের মৃত্যুটা রিভিল হয়ে গেলে তাকেও ধরা পড়ে যেতে হতে পারে। তবে এই ঘটনার পর তার সমস্ত রাগ গিয়ে পড়ে ঋতিকার উপর। সে ভাবতে থাকে ঋতিকার জন্যই আজ তার ছেলেকে হারাতে হয়েছে। তাই সে তার কাছ থেকে তার মেয়ে নাভিয়াকে ছিনিয়ে নেয়। অ্যামিউজমেন্ট পার্কের রাইড খেলতে গিয়ে ঋতিকা কিছুটা অন্য মানুষকে হয়ে পড়েছিল। এই সুযোগে আলফান্সো নাভিয়াকে খেলার লোভ দেখিয়ে কিডন্যাপ করে ফেলে। তবে সে তাকে সাথে সাথেই মেরে ফেলেনি। এর বদলে সে নাভিয়াকে জঙ্গলের ভিতরে একটা টর্চার রুমে আটকে রাখে।
অর্থাৎ তাকে একেবারে না মেরে তাকে তিলে তিলে মারার প্ল্যান ছিল তার। তবে যখনই তার কাছে থেরাপি নিতে রুবিন আসে তখন তার মাথায় আসে আরো ভয়ানক প্ল্যান। উবাইদের মুক্তি পাওয়ার পর সে তার সাথে দেখা করে তাকে ম্যানিপুলেট শুরু করে। ঋতিকার প্রতি প্রতিশোধ পরায়ণতা থেকে উবাইদাও তার দলে ফিরে যায়। অন্যদিকে রুবিনকে তো সে হেয়ার এইডের মাধ্যমে কন্ট্রোল করতে থাকে। তাদের মাধ্যমে সে নতুন করে বাচ্চা মেয়েদের কিডন্যাপ করে জঙ্গলে সে পুরাতন ভ্যানটাতে নিয়ে আসতো। তারপর বাচ্চাগুলোকে খুন করে নাভিয়াকে দিয়ে তাদের বডি টেনে নিয়ে যাওয়ার ভিডিও শুট করত। এর পিছনে ছিল এক ঢিলে দুই পাখি মারার মতো উদ্দেশ্য। নাভিয়াকে তো আগে থেকেই সে কিডন্যাপ করে রেখেছে, তার উপরে নায়নাকেও সিরিয়াল কিলার প্রমাণ করতে তাকে ঋতিকার কাছ থেকে সে ছিনিয়ে নিয়েছিল। এভাবেই নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল আলফানসো। কি আর বলবো, এই টুইস্টে ভরা স্টোরি জাস্ট মাথা নষ্ট করে দেওয়ার মতো ছিল। স্যামুয়েলের কাছ থেকে সব কনফেশন পাওয়ার পর আলফানসো তাকে বলে নাভিয়াকে তোমরা কখনোই খুঁজে পাবে না, কিন্তু জঙ্গলের ভিতরে ড্রোনের সাহায্যে জেভিয়ার আর ঋতিকা তাকে ঠিকই খুঁজে বের করে ফেলে। তাকে সেই টর্চার রুম থেকে উদ্ধার করার পর ঋতিকা তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে স্যামুয়েলের কাছে এই খবর আসলে সে হেসে আলফানসোর দিকে তাকায়, কারণ ইতিমধ্যেই নাভিয়াকে তারা উদ্ধার করে নিয়েছে। তখন আলফানসো বলে তাকে উদ্ধার করেও তেমন একটা লাভ হবে না, কারণ আলফানসোকে দোষী প্রমাণ করার জন্য স্যামুয়েলের হাতে তেমন কোনো প্রুফই নেই, এমনকি তার ডিএনএও সে ম্যাচ করতে পারেনি। তখন স্যামুয়েল আরো একবার মৃদু হেসে তার দিকে তাকায়। এরপরে আমরা দেখতে পাই যে স্যামুয়েল আগেই শিখাকে বলেছিল ডক্টর আলফানসোই হলো আসল দোষী, কারণ সে জানতো যে তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছিল। এই কারণে তার ব্লাডে ছিল ডোনারের ডিএনএ, যেটা আলফানসো তাদের দিয়েছিল। সেই ডিএনএ ম্যাচ না হলেও তার চুলের ডিএনএ কিন্তু ঠিকই চকলেট র্যাপারে পাওয়া ডিএনএর সাথে ম্যাচ করে যায়। এর মানে হলো স্যামুয়েল আগেই ধরতে পেরেছিল যে আলফানসোই হচ্ছে আসল খুনি। তাই সে প্ল্যান করে লয়ারের সাথে দেখা করার নাম করে তাকে নিজের সাথে নিয়ে এসেছে। তার মুখ থেকে এই কথা শোনার পরে এবার আলফানসো তার উপরে ছুরি দিয়ে হামলা করে বসে। তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে স্যামুয়েল গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে। তার উপর আলফানসো নিজেও গাড়ির কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে। এই পরিস্থিতিতে তাদের গাড়ি রোডে দাঁড় করানো একটা ক্রেনের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। তবে স্যামুয়েল গাড়ির ভিতরে থাকলেও আলফানসো গাড়ির দরজা ভেঙে সজোরে রাস্তার উপরে আছড়ে পড়ে। স্যামুয়েল গাড়িতে থাকার কারণে বেঁচে গেলেও সাইকো আলফানসো অবশেষে পচল তোলে। যখন ইনকোয়ারিতে স্যামুয়েলকে এর কারণ জিজ্ঞেস করা হয় তখন সে বলে সিট বেল্ট বাঁধা না থাকায় আলফানসো গাড়ি থেকে ছিটকে মারা গেছে, কিন্তু আসলে তার সিট বেল্টটা কিন্তু স্যামুয়েল নিজেই খুলে দিয়েছিল। ফাইনালি এই সাইকো কেস ফিনিশ করার পর ঋতিকে তার পরিবারের সাথে থাকার জন্য 2 মাসের ছুটি নেয়। নাভিয়াকে ফিরে পাওয়ার পর জেভিয়ার আর তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। অন্যদিকে পুলিশ কমিশনার তাকে ছুটি শেষে নতুন একটা কেস হ্যান্ডেল করার কথা বলে, আর এই কেসের জন্য ফরেন্সিক হিসেবে যুক্ত হয় স্যামুয়েল। আর ফাইনালি এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এই অসাধারণ থ্রিলার মুভিটা এখানে শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।